আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এইচএসসি 26 এবং 27 ব্যাচ আপনাদের ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা, যারা 26 ব্যাচ আপনাদের নির্বাচনী পরীক্ষা, এবং যারা হচ্ছে 27 ব্যাচ আপনাদের হচ্ছে মানে নিজের কি বলে এটাকে, মানে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা, মানে যে পরীক্ষাটার মাধ্যমে আপনারা সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হবেন আর কি। ফার্স্ট ইয়ার সমাপনী পরীক্ষা আপনাদের অলরেডি শুরু হয়েছে। তো আমাকে একজন স্টুডেন্ট আমাকে খুব রিকোয়েস্ট করছে যে আপনাকে আমি এই সিলেবাস দিলাম, যে আমার এই সিলেবাস আছে, আমার অমুক দিন পরীক্ষা, আমাকে খুব শীঘ্রই এই সাজেশনটা দিবেন যাতে আমি এই সাজেশনটা ফলো করে আমি কি আগাইতে পারি। তো আমি সাজেশন আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের উপরে দিব। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান থেকে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এই ফার্স্ট পার্ট মানে একদম ভৌত জগৎ এবং পরিমাপ থেকে শুরু করে একদম আদর্শ গ্যাসের গতিতত্ত্ব পর্যন্ত, এইগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো আমার বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করব। এবং আমি তোমাদের জন্য বলি, আজকে হচ্ছে আমি ছোট গ এবং বড় গর জন্য দিব, ছোট গ এবং বড় গর জন্য দিব। আর হচ্ছে এমসিকিউ আমি জাস্ট হালকা একটু আলোচনা করব। আমি বলি এমসিকিউর জন্য আসলে তেমন কোনো সাজেশন ওইভাবে হয় না। এমসিকিউর জন্য তোমরা যে কাজটা করবা, এমসিকিউটা হচ্ছে তোমার মানে সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, তুমি 26-এ পরীক্ষা দিবা, ভালো কথা। তাহলে তুমি মিনিমাম বিগত 5 বছর, যেমন আমি যদি বলি যে 21, 22, 23, 24 এবং 25 সালে যে আমাদের মোট 10টা বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এরকম বিভিন্ন বোর্ড আছে না। তো এই বোর্ডগুলা তুমি কি করো, এই বোর্ডে কি কি প্রশ্ন আইছে এগুলা তুমি সলভ করার চেষ্টা করো। আর এর আগে তুমি যে কাজটা করবা, তোমার হচ্ছে অবশ্যই তোমার কাছে ইসহাক স্যারের বইটা থাকতে হবে। তোমার কাছে অবশ্যই ইসহাক স্যারের বইটা থাকতে হবে। এই ইসহাক স্যারের বইটা তুমি কি করবা, তোমার যে সমস্ত অধ্যায় সিলেবাসে আছে ওই অধ্যায়টা তুমি সম্পূর্ণ একবার করে হলেও রিডিং পড়া যাবা, একবার করে হলেও সম্পূর্ণ অধ্যায়টা তুমি রিডিং পড়বা। আর হচ্ছে অধ্যায়ের শেষে যে সারাংশগুলো আছে, এই সারাংশটা একবার টুডস্থ মুখস্থ করে যাইতে হবে। টুডস্থ মুখস্থ, এবং মানে যত ধরনের প্রশ্ন আসতে পারে এই বেসিক গুলো পড়ার পরে তুমি হচ্ছে যে প্রশ্নগুলো আইছে দেখবা যে 21 সালে, 22, 23, 24, 25 এই সালগুলোতে যে প্রশ্নগুলো আইছে, এই প্রশ্নগুলো আমি কতগুলো আর কি কারেক্ট করতে পারতাছি, এই প্রশ্নগুলো আমি কতটুকু আর কি সঠিক করে মানে কতটুকু পারতেছি, এইভাবে প্রিপারেশন নিতে হবে। আর এমসিকিউর জন্য আমার এতটুকু সাজেশন থাকবে। এমসিকিউর আমি বলতে পারবো না যে কাজ ক্ষমতার শক্তি এই অধ্যায়টা থেকে তুমি করো, কাজের এককটা পড়ে যাও, আর শক্তি, বিভব শক্তি, স্থিতি শক্তি, এগুলার সংজ্ঞা পড়ে তুমি পড়ে যাও, এগুলোর মধ্যে থেকে তোমার এমসিকিউ আসবে, এমন তো বলা যায় না। বা অমুক টপিক বলা যায় না যে এই টপিকটা পড়ে যাও, এই টপিক থেকে তোমার নিউটনিয়ান বলবিদ্যা, যে কৈনিক ভরবেগ, যে আই দ্বারা কি বোঝায়, ওমেগা দ্বারা কি বোঝায়, এগুলো তুমি পড়ে দাও, ওমেগার সূত্রটা তুমি পড়ে দাও। এই ওমেগার সূত্রটা পড়লে এখানে কমন আসবে, এরকম তো কিছু বলা গেছে না। এমসিকিউ এর ক্ষেত্রে এই সমস্ত বিষয় বলা যায় না। তো আমি বলি, তোমার যে কয়েকটা অধ্যায় আছে এমসিকিউ এর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, তোমার 5টা ও বলছে যে আমার নিউটনিয়ান বলবিদ্যা আছে, কাজ ক্ষমতা ও শক্তি, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আর হচ্ছে তরঙ্গ। এই মোট 6টা অধ্যায় ওর সিলেবাসে আছে। যাই হোক, আশা করি আপনাদের অনেকেরই আসলে এই অধ্যায়গুলোর মধ্যেই থাকবে, এই অধ্যায়গুলোর মধ্যেই থাকবে। এখানে মোট 6টা অধ্যায় আছে, কিন্তু আমার অ্যান্সার করতে হবে কয়টা, 5টা। আমি কিন্তু চাইলে যে কোনো একটা অধ্যায় আমি বাদ দিতে পারবো, তোমার যেটা খুশি। আমি এটাও বলি যে তোমার যেটা খুশি, তোমার নিউটনিয়ান বলবিদ্যা এটা তোমার কঠিন লাগে, হ্যাঁ লাগতেই পারে, তোমার কাছে নিউটনিয়ান বলবিদ্যা কঠিন লাগে, তুমি এটা পড়ো না। তুমি কাজ ক্ষমতার শক্তি থেকে তরঙ্গ পর্যন্ত যে কয়েকটা অধ্যায় আছে, এই কয়েকটা অধ্যায় তুমি কি করে দাও, এমসিকিউর জন্য পড়ে দাও, এবং সৃজনশীলের জন্য এই কয়টাই পড়ে দাও। কারণ 8টা সৃজনশীল যে আমার পরীক্ষায় আসবে, এর মধ্যে 5টা দিতে হবে। এখন এই 8টা সৃজনশীলের মধ্যে দেখবা 6টা সৃজনশীল মানে 6টা অধ্যায় থেকে আসবে, আর কোন একটা অধ্যায় থেকে তোমার নিউটনিয়ান বলবিদ্যা থেকে 2টা আসার সম্ভাবনা আছে। আর হচ্ছে
পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমার দুটো আসার সম্ভাবনা আছে। কি কি বললাম? পদার্থের গাঠনিক ধর্ম আর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এগুলা এরপর হচ্ছে কাজ ক্ষমতার শক্তি থেকে আসতে পারে। এই অধ্যায়গুলো থেকে আমার দুইটা করে আসতে পারে আর কি। আর বাকি যেমন তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, মহাকর্ষ, বিকর্ষ, এগুলোর মধ্যে থেকে একটা করেই আসবে। এগুলোর মধ্যে থেকে একটা করেই আসবে, দুইটা করে আসবে না। তো যেগুলোর সম্ভাবনা বেশি, নিউটনের বলবিদ্যা থেকে সব থেকে বেশি পরিমাণে আমি মনে করি যে সব থেকে বেশি পরিমাণে আমার যতটুকু ধারণা মনে হয় যে এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে দুইটা আসবে। এরকম হতে পারে যে পর্যাবৃত্ত গতি থেকে দুইটা আসতে পারে। না, পর্যাবৃত্ত গতি না, পদার্থের গাঠনিক ধর্ম অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দুইটা আসার সম্ভাবনা আছে আর কি। এরপর যে পঞ্চম অধ্যায় থেকেও আসতে পারে, সম্ভাবনা আছে। তো মিনিমাম কিন্তু একটা করে সৃজনশীল থাকবে। কাজ ক্ষমতা শক্তি থেকে একটা সৃজনশীল থাকবে, মহাকর্ষ বিকর্ষ থেকে একটা সৃজনশীল থাকবে, পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা থাকবে, পর্যাবৃত্ত গতি থেকে একটা থাকবে, তরঙ্গ থেকে একটা থাকবে। তুমি যদি নিউটনের বলবিদ্যা না পারো অবশ্য কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি 5টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল দিলে তুমি 50-50 পাবা। আর এমসিকিউ এর জন্য এই সালগুলো প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর পরিমাণে রিডিং করে যাইতে হবে। এটা হচ্ছে এমসিকিউ সলিউশন। আর সৃজনশীলের জন্য আমার এই 6টা অধ্যায় থেকে, এই 6টা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে মানে কোন কোন প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিকগুলো আমরা বেশি গুরুত্ব দিব, এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব। আর এর আগে আমি বলি, ক নাম্বার এবং খ নাম্বারের জন্য আমরা যে সাজেশনটা দিব সেটা হচ্ছে সরাসরি আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে 15টা 20টা করে আমরা ক খ এগুলো আমরা দিব। খ নাম্বারে তো হবো না, ওই 5-10টা করে হতে পারে। তো যে কয়েকটা প্রশ্ন দিই না কেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে। এই ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে, ওইখানে আমি ক নম্বর এবং খ নাম্বারে আসতে পারে এমন কিছু প্রশ্ন আমি তৈরি করছি। ওই প্রশ্নগুলো আমি টাইপ করে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, পোস্ট করে আমি দিয়ে দিব। ওই পোস্টের মধ্যে আপনারা একদম অধ্যায় ভাগ করে, এই অধ্যায় থেকে নিউটনের বলবিদ্যা থেকে এই কয়টা ক পড়তে হবে, কাজ ক্ষমতা শক্তি থেকে এই কয়টা ক পড়তে হবে, খ নম্বরের জন্য নিউটনের বলবিদ্যা থেকে এটা পড়তে হবে, কাজ ক্ষমতা শক্তি থেকে এটা পড়তে হবে, পদার্থের গাঠনিক ধর্ম থেকে এটা পড়তে হবে। এরকম বিষয়গুলো আমি দিব। মানে কোন কোন প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে ওইগুলাই কিন্তু আমি আসলে দিব। তো ক নম্বর খ নম্বরের জন্য ওইভাবে আমি সাজেশনটা দিয়ে দিব। আর হচ্ছে এমসিকিউ এর জন্য হচ্ছে আমি যে কথাটা বললাম, যে অধ্যায়টা আছে ওই অধ্যায়গুলো বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর পরিমাণে ই করতে হবে, এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে হবে। এগুলোর মধ্যে থেকে কমন পড়বে। এখন আমি ছোট গ এবং বড় গর জন্য যেটা সাজেস্ট করব, আমি যে টপিকগুলো বলবো ওই টপিকগুলো থেকে যে সৃজনশীলগুলো আসছে বিগত বছরের সেই টপিকগুলো পড়লে আশা করা যায় যে আমাদের সৃজনশীল কমন পড়বে। সৃজনশীল কমন ফেলানোর জন্য আমি প্রথমে যাই হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা কেউ যদি চাও যে আমি নিউটনিয়ান বলবিদ্যা থেকে অ্যান্সার করবো সৃজনশীল, তাহলে নিউটনিয়ান বলবিদ্যা থেকে দুইটা আসার সম্ভাবনা আছে। তো নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমি যে টপিকগুলো সাজেস্ট করব সেগুলো খুবই আসলে এখানে আসলে অনেক টপিকই আসলে আছে। তো সব টপিক তো আসলে আরো পড়াও আসলে সম্ভব না, আর সব টপিক আমার পড়ার প্রয়োজন নাই। আমি প্রথমে যে সাজেস্ট করব এটা হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয়ের যে একটা টপিক আছে না আমাদের, জড়তার ভ্রামক এবং আমাকে কি বলা হয় যে কে চক্রগতির ব্যাসার্ধ, কে এবং আই অক্ষ বরাবর গুলি একটা, ভর কেন্দ্রগামী একটা, এরকম আমাদের অনেক টাইপ আছে না, ওই বিষয়গুলো আমাদের পড়তে হবে। তাহলে আমি 1 নম্বরে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে এই আই নির্ণয়। আই মানে কি? কৌণিক ভর। কৌণিক ভর মানে আমরা রৈখিক ভরের ক্ষেত্রে যেটা আমরা এম দ্বারা প্রকাশ করি, কৌণিকের ক্ষেত্রে ভরকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে আই ইকুয়াল এম কে স্কোয়ার। আই এবং এই যে কে এর মধ্যে যে সম্পর্কটা আই ইকুয়াল এম কে স্কোয়ার, অথবা আই ইকুয়াল এম আর স্কোয়ারও হয়। তো আর স্কোয়ার আর বলতে পারে যে ব্যাসার্ধকে নির্দেশ করে, যে একটা গোলকের কেন্দ্র দিয়ে যদি যায় অথবা ভর কেন্দ্র দিয়ে গেলে বা স্পর্শ করলে বিভিন্ন ক্ষেত্রে হয়, বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সূত্র কিন্তু আছে। তো কোন সূত্র দিয়ে আসলে এই
জড়তা, ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, সেই বিষয়টা দেখা যাইতে হবে, সেই বিষয়টা দেখা যাইতে হবে। এরপর হচ্ছে ওই তো সব কথা বলতে আর কি, টর্ক, টর্ক মানে কি, টাউ, এই টাউ নির্ণয়ের বিষয়গুলা, এই টাউ আমাদের দেখা দেখা যাইতে হবে। অর্থাৎ কৌণিক গতিবিদ্যা, কৌণিক গতিবিদ্যার যে রাশিগুলো আছে, যেমন আই, কে, টাউ, ওমেগা, আলফা, থিটা, এগুলার সম্পর্ক দিয়ে যে ম্যাথগুলো আছে, যেমন যে কৌণিক ভরবেগ নির্ণয়, এরপর হচ্ছে কৌণিক গতিশক্তি নির্ণয়, এই বিষয়গুলো আমাদের দেখা যাইতে হবে। এরপর আমি যে জিনিসটা সাজেস্ট করব, আমি দুইটা টাইপ আপনাদেরকে দিব। তো একটা হচ্ছে আমাদের এটা, একটা হচ্ছে এই কৌণিক সংক্রান্ত, কৌণিক আই নির্ণয়, কে নির্ণয়, টাউ নির্ণয়, ওমেগা, আলফা, থিটা বা সময় টি নির্ণয়, এরকম কিন্তু আমাদের বেশ কিছু জিনিস আছে, এই বিষয়গুলো সাজেস্ট করব। আর একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে ব্যাংকিং কোণ, ওই tan থিটা ইকুয়াল বি স্কয়ার বাই আর জি। আর থিটা যদি সূক্ষ্মকোণ হয়, মানে একটু যদি ছোট হয়, তাহলে সাইন থিটা এবং tan থিটা সমান হয়, সাইন থিটা এবং tan থিটা সমান হয়, সাইন থিটা এবং tan থিটা সমান হয়, এটা আমরা জানি। যেখানে সাইন থিটা হয় আমাদের আবার থিটা ইকুয়াল সাইন ইনভার্স এইচ বার ডি, এটা, এবং tan ইনভার্স বি স্কয়ার বাই আর জি। এখানে বি হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, জি হচ্ছে বিকর্ষক ত্বরণ, আর উচ্চতা, এটা ডি হচ্ছে প্রস্থ। এই বিষয়গুলো থেকে মানে যে ব্যাংকিং কোণ সংক্রান্ত যে tan থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি, ভি ইকুয়াল রুট ওভার tan থিটা ইনটু আর জি, এই বিষয়গুলোতে যে আমাদের ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমাদের দেখা যাইতে হবে। তাহলে দুইটা টপিক আমি সাজেস্ট করছি আপনাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে। নিউটনিয়ান বলবিদ্যা থেকে কেউ যদি আমাকে বলে যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমাকে একটু সাজেশন দেন, মাত্র একটা টপিক আমাকে দিবেন, মাত্র একটা টপিক আমাকে দিবেন, এই একটা টপিক আমি পড়ে যাবো। আর আমি বলবো তুমি হচ্ছে ব্যাংকিং কোণ পড়ে যাও। তুমি কি পড়ে যাও? ব্যাংকিং কোণ। এই ব্যাংকিং কোণ যে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আসলে বলতে গেলে। দুইটা টপিক আমি আপনাদেরকে বললাম যে ব্যাংকিং কোণ পড়ে যেতে হবে, এবং কৌণিক রাশিমালা যেগুলো আছে, আই নির্ণয়, কে নির্ণয়, টাউ নির্ণয়, ওমেগা নির্ণয়, এরকম বিভিন্ন বিষয়, কৌণিক গতিশক্তি, কৌণিক ভরবেগ, কৌণিকের যত কথাবার্তা আছে আর কি, এই কৌণিকের যা কিছু আছে সবকিছু পড়ে যেতে হবে, কৌণিকের সবকিছু। আর হচ্ছে এই যে ব্যাংকিং কোণ, tan থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি, কত বেগে চালালে সেটা উল্টা যাবে না বা একটা হবে না, কত কেন কাট করা হয়েছে, এরকম বিভিন্ন কিছু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, মানে কতটুকু বেগে চালানো আসলে উচিত, এরকম বিষয়ে প্রশ্ন আমাদের হয়। তো এই দুইটা টপিক আমি আপনাদেরকে বললাম, এই দুইটা টপিক আমাদের পড়া যাইতে হবে। এরপরে যাই হচ্ছে আমরা কাজ ক্ষমতা ও শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমরা কি কি পড়বো? হ্যাঁ, কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমি মাত্র দুইটা টপিক সাজেস্ট করব। এই দুইটা টপিক পড়ে গেলে আমাদের কভার হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, যেমন এই যে তিনটা বিন্দু যদি হয় এরকম, তিনটা বিন্দুতে, এখানে একটা ভূমি, এখান থেকে এ বিন্দুতে উঠলো, বি বিন্দুতে উঠলো, সি বিন্দুতে উঠলো, এখানে দিলাম আমি আরেকটা দিলাম, ডি বিন্দু দিলাম। শক্তির একটা নিত্যতার সূত্র আসছিল না? শক্তির একটা নিত্যতার সূত্র আছে যে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি, মানে এরা যে শক্তির নিত্যতার সূত্র সমর্থন করে কিনা, শক্তির নিত্যতার সূত্র সমর্থন করে কিনা, এরকম কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসছিল। কেমন? যে এ বিন্দুতে আসলে, এ বিন্দুর কথা যদি বলি, এ বিন্দুতে গতি শক্তি এবং বিভব শক্তি কোনটা কি হবে, ডি বিন্দুতে গতি শক্তি বিভব শক্তি কত, এবং এগুলো যোগ করে দেখতাম যে সমান হয় কিনা। সবকিছু সমান হইলে কি হইতো, ওইটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি বা শক্তির নিত্যতার শক্তি সমর্থন করতো, আদারওয়াইজ সমর্থন করতো না। এই বিষয়গুলো আমাদের দেখা যাইতে হবে। এরপর হচ্ছে ক্ষমতা সংক্রান্ত, এই ক্ষমতা টপিকটা আমাদের একটু দেখা যাইতে হবে। এই ক্ষমতা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্ষমতা পি ইকুয়াল আমাদের ছিল এফ ভি, এরপর হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি। এই ম্যাথগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্ষমতা সংক্রান্ত যে এই ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো দেখা যাইতে হবে। এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে আমাদের দেখা যাইতে হবে। এই ক্ষমতা সংক্রান্ত যা আছে, ক্ষমতা সংক্রান্ত যা আছে সব দেখা যাইতে হবে। আর এরপর হচ্ছে যে শক্তির নিত্যতার সূত্র যে সমর্থন করে কিনা, এটা আমি যদি বলি
আসলে আমি ওই অধ্যায়ে বলি নাই, কিন্তু এই অধ্যায়ে আমি একটু বলে দিই যে এই ক্ষমতা সংক্রান্ত এগুলা আমার কোন কোন বোর্ডে আসছে। এবং ক্ষমতা ত্বরণ এগুলো আমাদের ঢাকা বোর্ডে যারা আছেন তারা একটু খেয়াল করেন। ঢাকা বোর্ডে 23 সালে আইছে, 22 সাল, 21 সাল, 17 সাল, 17 সাল আইছে, 21, 22, 23। বুঝতে পারছেন? এটা আমার একটু আগের গাইড, এখানে 24-25 প্রশ্ন নাই, 23 সাল পর্যন্ত এখানে আছে। যাই হোক, দেখেন বরাবরই কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতেছে। এই ক্ষমতা আমাদের খুব ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড যদি বলি তাহলে 18 সালে আইছে, যশোর বোর্ডে 21 সালে আইছে, 19 সালে আইছে, 18 সালে আইছে। এরপর হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, মানে এই দুটো টপিক থেকে কি কি প্রশ্ন আইছে, আপনি যে বোর্ডেরই যান না কেন এই দুটো টপিক থেকে আপনার ঘোরাফেরা প্রশ্ন আইতেছে। এটা থেকে আমাদের যেমন হইতেছে বরিশাল বোর্ড 21 সাল আইছে, 22 সাল আইছে, দিনাজপুর বোর্ড 23 সাল, 18 সাল, ময়মনসিংহ বোর্ড 23 সাল, 22 সালে এই যে শক্তির নেতৃত্ব সূত্র থেকে আমাদের কমন পড়ছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই টপিকটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়ে যাইতে হবে। তাহলে এই কাজ ক্ষমতা শক্তি থেকে এই দুটো টপিক আপনাদেরকে আমি সাজেস্ট করলাম, এই দুটো অবশ্যই পড়ে যেতে হবে। এরপর আমরা যাবো হচ্ছে মহাকর্ষ ও বিকর্ষ। মহাকর্ষ ও বিকর্ষ। মহাকর্ষ ও বিকর্ষ থেকে আমি কোনটা পড়তে বলি? মহাকর্ষ থেকে আমাদের 3টা টপিক গুরুত্বপূর্ণ বেশি। 3টা টপিক মহাকর্ষ ও বিকর্ষ থেকে 3টা টপিক আমাদের গুরুত্বপূর্ণ বেশি। তবে এই 3টার মধ্যে তুলনামূলকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মহাকর্ষের যে সূত্রের ব্যবহার। মহাকর্ষের সূত্রের ব্যবহারে যে মহাকর্ষের কিছু সূত্র আসছিল, F = gm/r², এই যে সূত্রটা আমাদের ছিল, এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। F = gm/r²। এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবথেকে বেশি, এটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। F = gmm/r², যেখানে একটা হচ্ছে m এর বর আর কি হচ্ছে মানে দুটা গ্রহের সাথে তুলনা, যে ব্যাসার্ধের অনুপাত কত হবে বা ব্যাসার্ধের অনুপাত এত হইলে বলের অনুপাত কত হবে বা এরকম বিভিন্ন অনুপাত বিষয়ক আমাদের কিছু প্রশ্ন ছিল। যাই হোক, ওই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আরো দুইটা টপিক আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগটা কি ছিল? পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ যে ন্যূনতম যে বেগে কোন একটা বস্তুকে ভূমি হতে উপরের দিকে নিক্ষেপ করলে ওই বস্তুটা আবার ওই গ্রহে ফিরে আসবে না, তাকে বলা হয় ওই গ্রহের মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ পৃথিবী থেকে 11 কিলোমিটার/আওয়ার বেগে যদি একটা বস্তুকে নিক্ষেপ করি উপরের দিকে, তাহলে ওইটা আর পৃথিবীতে ফিরে আসবে না। আর বিনির্ণয়ের ফর্মুলা ছিল আমাদের √2gr। এই যে সূত্রটা, এগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরকম ম্যাথ মানে এই সূত্রগুলো দিয়ে যে মুক্তিবেগ নির্ণয়ের যে বিষয়টা, এগুলো আমাদের একটু দেখা যাইতে হবে। এরপর হচ্ছে আমাদের জির মানের যে পরিবর্তন বিষুবীয় অঞ্চলে একটা হয়, অভিকর্ষ বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, মধ্য অঞ্চল, বিভিন্ন অঞ্চলে আমাদের জির মানের যে পরিবর্তন, যে বিষুবীয় অঞ্চলে কত হবে, মেরু অঞ্চলে কত হবে, অথবা একটা স্থানের পরিবর্তনের কারণে কিন্তু জির মানের পরিবর্তন হয়, তাহলে এই সূত্রটায় জির মানের পরিবর্তনটা কতটুকু হবে, এরকম বিষয়গুলো আমাদের একটু দেখা যাইতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে আমাদের এই টপিকগুলো দেখা যাইতেই হবে। এরপর হচ্ছে আমরা শুনে যাব পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মের জন্য আমি যদি আপনাদের বলি, আমি মাত্র একটা টপিক আপনাদের জন্য সাজেস্ট করব। মহাকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম থেকে বেশি কিছু পড়ার দরকার নাই, আমি একটা টপিকে সাজেস্ট করব। আপনাদের যদি কপাল ভালো থাকে এই একটা টপিক থেকে আপনাদের কমন পড়বে। এই একটা টপিক থেকে আপনাদের কমন পড়বে, সেটা হচ্ছে গুণাঙ্ক সংক্রান্ত। 3টা গুণাঙ্ক আছে, ইয়ংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আর কি হচ্ছে আরেকটা জানি কি আছে, আমাদের 3টা গুণাঙ্ক আছে। যেমন ইয়ংয়ের গুণাঙ্ক y, তারপর হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক কি মনে হয় এটা দ্বারা প্রকাশ করা হয়, সান্দ্রতা গুণাঙ্ক মনে হয় আরেকটা, আচ্ছা সান্দ্রতা গুণাঙ্ক কি জানি কি দ্বারা প্রকাশ করা হয়, যাই হোক আরেকটা ছিল।
এগুলা থেকে মানে এই গুণাঙ্ক সংক্রান্ত যে বিষয়গুলো ছিল, এই গুণাঙ্ক সংক্রান্ত বিষয়গুলো আমাদের পড়াতে চলবে। এই গুণাঙ্কের দিয়ে যে আমাদের ম্যাথ গুলো আছে, এগুলো যদি আমি বলি, দেখেন ঢাকা বোর্ডের কথা যদি বলি, ঢাকা বোর্ড 22 সাল আইছে, 19 সাল, 18 সাল, 17 সাল, 16 সাল, মানে 16, 17, 18, এরপর আছে 19, 22 এগুলো আইছে। এরপর রাজশাহী বোর্ডে হইতাছে 18, 22, 23, বরিশাল বোর্ডে 18, 22, 23, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 22, সিলেট বোর্ড 23, 22, 19, 18, দিনাজপুর বোর্ড 23, 22, 19, 18, ময়মনসিংহ বোর্ড 22, 23। দেখেন এই একটা টপিক থেকে এত প্রশ্ন আসতেছে, প্রত্যেকটা বোর্ডে আসতেছে, একবার না আসলেও আরেকবার আসতেছে। তো এই টপিকটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে দিতে হবে। আর যারা একটু বেশি পড়তে চান তাদের জন্য আমি আরেকটা টপিক সাজেস্ট করবো, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। কেউ যদি পারেন যে আমার হ্যাঁ ভালো লাগে, আমি ফিজিক্স ভালো পারি, তাহলে আপনাদের জন্য আমি বলবো তুমি পয়সনের অনুপাতের যে টপিকটা আছে ওইটা পড়ে দাও, পয়সনের অনুপাত। আর যদি কেউ কয় যে না আমি পারবো না, আমি শুধু ইয়ং এর গুণাঙ্কই পড়বো, তাহলে তোমার জন্য খালি ইয়ং এর গুণাঙ্ক, তোমার আর অন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। তাহলে এরপর আমাদের লাস্ট দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি আর একটা হচ্ছে তরঙ্গ। তাহলে পর্যাবৃত্ত গতি এখন আমরা দেই। পর্যাবৃত্ত গতি থেকে আমাদের কি পড়তে হবে? পর্যাবৃত্ত গতি থেকে আমাদের যে জিনিসটা পড়তে হবে, কেউ যদি বলে যে আমাকে মাত্র একটা টপিক দিবেন, এই একটাই আমি পড়া যাব, এটার বাইরে আর আমি কিছুই পড়তে পারবো না, আমি বলি যে আসলে তোমার জন্য আছে এই একটাই টপিক, এই একটা টপিকের বাইরে আর কিছুই আসবে না। টেস্ট পরীক্ষায় যদি প্রশ্ন করে বা কোন একটা পরীক্ষায় যদি প্রশ্ন করে, তাহলে এই অধ্যায় থেকে এই একটা টপিক থেকেই প্রশ্ন করবে। আমি একটা টপিক দেব, এটা থেকে আসবে। এটা হচ্ছে এই যে সূত্রটা দেওয়া যে ম্যাথ আছে, এই ম্যাথটা তোমাদের যে খেলাইতে হবে, তাহলেই চলবে। এই দোলনকাল সংক্রান্ত, সরল দোলন গতি, সরল দোলন গতি সংক্রান্ত, দোলনকাল, দৈর্ঘ্য, তারপর যে ভর, এগুলো সংক্রান্ত যে এই যে টপিকটা, এই সূত্রটা দিয়ে যে ম্যাথগুলো আছে, এটা আমাদের দেখা যাইতে হবে। তাহলে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম কি, পর্যাবৃত্ত গতি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই টপিকটা আমাদের দেখা যাইতে হবে। এরপর লাস্ট আমরা যাব হচ্ছে পর্যাবৃত্ত গতির পরে হচ্ছে তরঙ্গ। তরঙ্গ এটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের না পড়লেও চলে। এটা আমাদের এক বছর প্রশ্ন আসে, এক বছর আসে না, মানে এই অধ্যায়টা আসলে খুবই কম গুরুত্বপূর্ণ। আমি এই অধ্যায় সলিউশন না দিলাম, এই অধ্যায়টা থেকে আমাদের প্রশ্ন আসেই না ধরা চলে। তবে টেস্ট পরীক্ষা যেহেতু বা ফাইনাল পরীক্ষা, মানে এইচএসসি পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম, কিন্তু কলেজের পরীক্ষাগুলোতে আবার একটু দিতেও পারে, কলেজের পরীক্ষা একটু দিতেও পারে, তবে না দেওয়ার সম্ভাবনাটা একটু কম। যাই হোক, আমি আমি আপনাদের জন্য দুইটা টপিক একটু বলে দিই, দুইটা টপিক আপনারা একটু দেখেন, তবে এটা অতটা ইম্পর্টেন্ট না। এই অধ্যায়টা আসলে খুবই কম গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এই তরঙ্গ অধ্যায়টা। তো এই একটা হচ্ছে বিট সংখ্যা নির্ণয়, বিট বিট নির্ণয়, বিট নির্ণয়ের আমাদের একটা ফর্মুলা আছে না, বিট নির্ণয়ের একটা ফর্মুলা কিন্তু থাকার কথা। যাই হোক, বিট বিট এটা দেখি, এটা তো আমাদের শর্ট সিলেবাসে ছিল না, বুঝছেন, মানে শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো ছিল ওর মধ্যে এটা অন্তর্ভুক্ত ছিল না। তার মানে সেই 18 সালে যে প্রশ্ন আইছে, এরপর আর প্রশ্ন আসে নাই, এই অধ্যায় থেকে আর প্রশ্ন আসে নাই। তো আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, তাহলে আপনাদের একটু দেখাইতে পারবো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 18 সালে একটা প্রশ্ন হয়েছিল, এখানে বলছে হচ্ছে কি,
এই যে যেমন একটা প্রশ্ন করছে যে প্রতি সেকেন্ডে 5টি বিট সৃষ্টি করা, এই যে কতগুলা বিট আর কি উৎপন্ন হইতেছে, সে কতবার নাড়া দিতেছে এই বিষয়টা। এই তো যে বিটের উৎপন্ন করতে এই সুরালাকাটির কি পরিবর্তন আনা প্রয়োজন, এই পরিবর্তন বিষয়ক এই বিট সংক্রান্ত এই বিষয়গুলো আপনারা একটু দেখা যাবে। আর একটা টপিক আমি একটু বলি। আরেকটা টপিক হচ্ছে, আরেকটা টপিক কি দিব, আরেকটা টপিক হচ্ছে শব্দের তীব্রতা এবং তীব্রতার লেভেল। এই তীব্রতা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু দেখা যাবেন। এই তীব্রতা সংক্রান্ত আমাদের সূত্র আছে না, তীব্রতার লেভেল বিটা ইকুয়াল এখানে কি 10 log 1/I0, বিটা ইকুয়াল 10 log I divided by I0। এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমাদের কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের আসতে পারে, যেহেতু আপনাদের ফুল সিলেবাস, তো প্রশ্ন আসতেও পারে এটা। তো 10 log I divided by I0 এই বিষয়টা যেখানে আমাদের আই দিয়ে বোঝায় হচ্ছে তীব্রতা, এই তীব্রতা সংক্রান্ত যে ম্যাথগুলা এগুলো আমাদের একটু দেখা যাইতে হবে। তো এহলে আমাদের চলবে পদার্থবিজ্ঞানে যতটুকু সাজেশন আর কি দিলে চলে, মানে যতটুকু প্রয়োজন আর কি সাজেশন দেওয়ার আমি ততটুকু দিচ্ছি। এমসিকিউ এর জন্য প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে এবং মিনিমাম বলছি, কিন্তু আমি পারলে আরো বেশি করবেন, পারলে আরো বেশি, মিনিমাম 21 থেকে 25 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এমসিকিউতে ওইগুলা প্র্যাকটিস করবেন এবং সারাংশগুলো মুখস্থ করে যাবেন। এরপর হচ্ছে সিকিউ এর ক খর জন্য আমার গ্রুপে অ্যাড হবেন। গ্রুপে আমি দিয়ে দিব ক নম্বর এবং খ নম্বরে যেগুলো আসতে পারে, আমি ক নম্বরে সাপোজ এরকম বিভিন্ন প্রশ্ন আছে, আমি যদি আপনাদের দু একটা বলি, যেমন নিউটনিয়ান বলবিদ্যার কথা যদি বলি, নিউটনিয়ান বলবিদ্যায় আমাদের গুরুত্বপূর্ণ কি কি আছে, এত তো আসলে মুখে বলা সম্ভব না, আমি একদম টাইপ করে আপনাদের একদম পাঠিয়ে দিব গ্রুপে আপনারা অ্যাড হবে। তো আপনাদের যেমন এই যে বল কাকে বলে, এরপর হচ্ছে 1 নিউটন বল কি, এরপরে যেটা একটু বেশি গুরুত্বপূর্ণ বলের ঘাত কি। তো এরকম আমাদের বিভিন্ন প্রশ্ন আছে, যেমন ঘাত বল কাকে বলে, মাত্র 5-7টা করে প্রশ্ন যদি আপনারা পড়ে যান একটু গবেষণা করে তাহলে হয়ে যাবে। তো এরকম 5-7টা প্রশ্ন আমি ক নম্বরের 5-7টা প্রশ্ন আমি খ নম্বরের জন্য আমি দিয়ে দিব ওইগুলা। আর ছোট বড় জন্য যে টপিকগুলো আমি বললাম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, এই টপিকগুলো পড়ে গেলেই আপনাদের চলবে। তো সাজেশনের ক্লাস আর বেশি দীর্ঘ করতে চাই না, আমরা আগামী দিনে আসবো হচ্ছে কেমিস্ট্রির উপর, আমরা আগামী দিন সাজেশন দিব। আজকের সাজেশনটা আমাদের এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।